এভাবে কি দেখছেন? তীব্রর পাথুরে মুখাবয়বের বদল নেই, নিষ্প্রভ চেয়ে রইল সে। ঠোঁট নেড়ে বলল, দেখছি ছলনাময়ীরা দেখতে কত নিষ্পাপ হয়। চোখ নামিয়ে ঢোক গিলল পুষ্পিতা। কানে বাজলো পরের কথা। আমার গায়ের চামড়া ছিলে নিলেও এতটা যন্ত্রণা পেতাম না যতটা তোর ছলনায় পেলাম। তীব্রর কণ্ঠ গাঢ়, যেন বহুকাল বৃষ্টির তোপে স্যাঁতস্যাঁতে হওয়া পথ। পুষ্পিতা নিরুত্তর, কপালটাকে বুকের খাজে ঢুকিয়ে রাখার প্রয়াস। তীব্র হেসে ফেলল, তুচ্ছতাচ্ছিল্য আর বিদ্রুপের হাসি। চড়া কণ্ঠে বিস্ময় এনে বলল, জীবনে অনেক প্রতারক দেখেছি, অনেক বিশ্বাসঘাতকতার গল্পও শুনেছি, কিন্তু সরলতার নাটক করে, ভালোবাসার অভিনয় করে এইভাবে মানুষকে ঠকাতে দেখিনি। তোর কাছে আমার কত কৃতজ্ঞতা বলতো। পুষ্পিতা আনত মিহি কণ্ঠে বলল, আমাকে অপমান করতে এসেছেন? তোর মতো ধরিবাজ মেয়েকে অপমান করার রুচি আমার নেই। আমি শুধু জানতে চাই। পুষ্পিতা মাঝপথে থামালো, নিচু কণ্ঠটা দৃঢ় করে বলল, কি জানতে চাইবেন? আপনাকে বিয়ে করিনি কেন, সেটা আমার নিজস্ব ব্যাপার, আমার নিজের ব্যাপার। তীব্র আর শান্ত থাকা হলো না। তেরে গিয়ে বসে থাকা পুষ্পিতার গাল চেপে ধরল। আশ্চর্য হলেও সত্যি মেয়েটার চেহারায় চমক দেখা গেল না, যেন বিন্দু মাত্র অবাক হয়নি সে। চোখে সাবলীলতার তুখর ঝরে প্রখর সহজের ছাপ। তীব্রর খসখসে আঙ্গুল ডেবে বসেছে কোমল গালে। ছোঁয়ার ধাঁচে অন্তরে সমস্ত ক্ষোভ ছিটকে পড়ার ভাব। কি শক্ত সেই প্রহার! কিন্তু পুষ্পিতার মাঝে ব্যথা পাওয়ার চিহ্ন মাত্র নেই। আর মৃগনয়নে মরু জেগেছে, কার্নিশ ডুবেছে জলে। অমন করেই অপলক চেয়ে রইল মেয়েটা। সেকেন্ড খানেকে তীব্র শুভ্র মুখে ঘুরিয়ে আনলো নজর। এত মায়াময় দৃষ্টি জোড়া সে পুরুষ আরামসে এড়িয়ে গেল। ক্রোধে গনগন করছে তার গলার স্বর। দাঁত খিচে বলল, ব্লাডি চিটার, তোর নিজের ব্যাপার তাই না? আমার গোটা লাইফটা হেল করে এখন নিজস্ব ব্যাপার মারাচ্ছিস। অবশ্য তোর মতো মেয়ের কাছ থেকে এইসবই আশা করা যায়। সব সময় একটা ভিকটিম রোল প্লে করে রাখছি, আর ভেতরটা তো তো ততটাই নোংরা, ততটাই কুৎসিত। লোক ঠকানো তুই এত সাংঘাতিক খেলোয়াড় যে তীব্র রেজা তালুকদার অবধি তোর ফোলা ভালা মুখ দেখে ভড়কে গেছিল। এতগুলো কথার পিঠে পুষ্পিতা উদাস উন্মনা, একই রকম নিশ্চুপ নিষ্পৃহ। অত্যাশ্চর্যে মোড়া জ্বরের ন্যায় ঠায় বসে রইল সে। তীব্র ঝাড়া মেরে গাল ছাড়লো, সরিয়ে আনলো হাত, মেঝেতে চেয়ে শ্বাস টানলো জোরে। কঠিন অথচ আর্দ্র স্বরে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হওয়ার স্বপ্ন দেখেছিলাম, অথচ প্রেমিকার স্বপ্নের কোথাও আমি ছিলাম না। যার মনের মতো হতে চেয়েছিলাম তার মনটাই পাইনি। আমার মুখে তো থুথু ছুঁড়ে মারা উচিত, তাই না? পুষ্পিতা ফের ঢোক গিলল, কণ্ঠে নমনীয়তা। আশা করি আপনার বলা শেষ হয়েছে, এবার আপনি আসতে পারেন। তীব্র চোখের ভেতর বারুদ জ্বলে উঠল। দাঁত পিষে হাত তুলল মারতে, কিন্তু পারল না। যাকে ভালোবাসে তাকে আঘাত করা যায়? তীব্র হাত নামিয়ে আনে, শিলার ন্যায় রুড়ো গলায় বলে, ভেবেছিলাম যেদিন তোকে সামনে পাবো সেদিন আমার জীবনে আমার হাতের প্রথম খুনটা তুই হবি, কিন্তু পরেরটুকু তীব্র আর বলল না। বিরতি নেওয়ার সাথে পেছনে ঘুরে গেল। ভেঙে আসা বুকে স্পর্ধা যোগাতে দেখলো এদিক সেদিক। সেই পুরোটা সময় চওড়া পিঠের পানে চেয়ে রইল পুষ্পিতা। ফ্যালফ্যালে চোখের কোণে এক পশলা ধারা। তীব্র ঘুরে চাইতেই চট করে চিবুক নামিয়ে নিল ফের। তীব্রর কণ্ঠস্বরে এবার আমূল বদল এলো। আগের থেকে রুক্ষতায় পাহাড় নিয়ে বলল, তুই কি ভেবেছিলি আমাকে ছেড়ে এলে আমি মরে যাব? এত সস্তা আমার জীবন? তুই এখানে সংসার বাঁধিয়েছিস আর আমি ওখানে তোর শোকে নেশা করে পড়ে থাকবো, তাই না? আমি তীব্র রেজা তালুকদার, কারোর শোকে মরার মতো দুর্বল নই। খুব ভালো আছি আমি, আর ভবিষ্যতেও আরো বেশি ভালো থাকবো। পুষ্পিতা নিরস এসে বলল, আমি তো সেটাই চাই, আপনি ভালো থাকুন, খুব ভালো। তীব্র হুঙ্কার ছুড়ল মাঝপথে। চুপ, একদম চুপ। তোর এসব ন্যাকামি দেখতে চাই না আমি। একটু থেমে বলল, তখন যে ছেলেটা বেরিয়ে গেল ওটাই তোর বর? পুষ্পিতা হ্যাঁ না বলল না। নিস্পন্দ মেয়েটাকে দেখে হাসলো তীব্র। ভেজা গলায় বলল, লজ্জা করে না তোর? দিনের পর দিন আমার বুকে মাথা রেখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে এখন অন্য পুরুষের সাথে সংসার করছিস? মনের মধ্যে এত প্রবঞ্চনা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? শালা সব দোষ আমার, যে একটা মরিচিকার পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকেই শেষ করে দিলাম। পুষ্পিতার জবাব নেই, শুধু চোখ থেকে এক ফোঁটা উষ্ণ জল কবজিতে এসে পড়ল।
তীব্র কি তা দেখেছে? দেখেনি, সে বলেই গেল। কি ভেবেছিস নিজে বিয়ে করে সুখে থাকবি আর আমি পথে মরব? রূপের খুব দেমাগ তোর, তাই না? চ্যালেঞ্জ করলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করব আমি। আর তা যদি না হয়, আমার নামও তীব্র রেজা তালুকদার না। পুষ্পিতা বুকের হাহাকারটা মুখের উচ্ছলতায় বদলে দিয়ে বলল, শুভকামনা, আপনার নতুন জীবন সুখের হোক। এতবার এতভাবে বাদ সাজা সত্ত্বেও বেহার ন্যায় নয়ন তারায় সমুদ্র জাগলো তার। গালে পড়ার আগেই পুষ্পিতা বাম হাত তুলে চোখ মুছে নেয়। মাথা তুলতেই দেখলো তীব্র চেয়ে আছে। একটু আগের তীক্ষ্ণ দৃষ্টি ফেরত এসেছে হঠাৎ। কপালের মাঝে অল্প রেখার মেলা। তীব্র কিছু বলল না, থমধরা নদীর ন্যায় আচমকা কেমন চুপ করে গেল। অদ্ভুতরে হাঁসফাঁসে ভাব করে মুখ ফিরিয়ে রওনা করলো বের হতে। অমনি সালমা মুখোমুখি পড়লেন। চৌকাঠে দাঁড়িয়ে তিনি, চোখের রাজ্যে এক আকাশ বিস্ময়, ভীষণ তাজ্জব বনে বললেন, তুমি এখানে কি করে এলে? প্রশ্ন শুনেও তীব্রর কদম থামলো না, যেতে যেতে ছুড়ে দিল। ছেলেটা চলে গেছে, কিন্তু হা করে চেয়ে রইলেন সালমা। ব্যাপারখানা এখনো মাথার উপর ঘুরছে। লোকেশন ট্র্যাক করে কিভাবে এলো? তাতে তো ফোন নাম্বার চাই, কিন্তু ওনার সিম তো নতুন। তীব্র তো সেটা জানার কথা নয়। আর সব থেকে বড় কথা, ছেলেটাকে না শেষ নুহার বিয়েতে দেখলেন। কার ফোন নাম্বার ট্র্যাক করলো? তবে ভদ্রমহিলার কেন যেন রাহাতের কথাই মাথায় এলো। ছেলেটা যখন এসে বলল আয়েশা কাঁদছেন, এক ছুটে ওয়াশরুমের পথে ছুটেছিলেন তিনি। আয়েশা তখন বেসিনের ট্যাপ ছেড়ে মুখে জল দিচ্ছিলেন। সালমা পাশে গিয়ে দাঁড়ালেন, পিঠে হাত রাখতে ফিরে চাইলেন প্রৌঢ়া। কি আপা, কিছু বলবেন? আপনি ঠিক আছেন? হ্যাঁ, কেন বলুন তো? সালমা কথা খুঁজলেন। আয়েশার চেহারায় থাকা জল থেকে চোখের জল আলাদা করা দুষ্কর রয়ে বললেন, না, আসলে একমাত্র মেয়ে বিয়ে দিচ্ছেন তো, এরকম দিন একদিন আমিও পার করে এসেছিলাম, তাই আর কি ভাবলাম। আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর করার বলুন, এই জগৎ তো একটা নিয়ম বেঁধে দিয়েই খালাস। ভোগান্তি যা হয় সে তো আমাদের বাবা মায়ের। নিজের নারী ছেঁড়া ধন সারা জীবনের মতো পর করে দেয়া যে কত কঠিন, যার যায় সেই বোঝে। ছাড়ুন ওসব, বিয়ে পড়ানো শুরু হলো, চলুন যাই। সালমা মাথা নাড়লেন ঠিকই, কিন্তু খটকা জাগলো মনে। আয়েশার কথার স্বর একদম স্বাভাবিক, কাঁদলে তো এমন থাকার কথা নয়। তাহলে যে রাহাত বলল? দোনামোনা নিয়ে ফিরে এলেন সালমা। অদূর হতে চোখ পড়ল কাঁধ ব্যাগের, চেন আটকাচ্ছে রাহাত। ত্রস্ত ছুটে গেলেন তিনি, টান মেরে ব্যাগ নিলেন হাতে, চোখ রাঙিয়ে বললেন, কি করছিস? ব্যাগে হাত দিয়েছিস কেন? ছেলেটা হকচকালো, ভয় পেল একটু, তোতলে বলল, কিছু না কিছু না, চেইন খোলা ছিল, আটকে দিলাম। বিষয়টা নিয়ে সালমা তেমন ঘাটেননি, কিন্তু এখন যেন কানায় কানায় হিসেব মিলে গেল। রাহাত কি ফোন নিয়ে তীব্রকে দিয়েছিল? পুষ্পিতার না ওনার? কার নাম্বার ট্র্যাক করে ছেলেটা এলো এখানে? সালমা সব আউলে ফেললেন। তীব্রর প্রস্থান দেখে মুখ নয়ন ফেরত আনলেন। তারপর বুকের ভিতরে একটা সূক্ষ্ম ব্যথা কিলবিল করে উঠল। পুষ্পিতা বসা থেকে শুয়েছে, ওপাশে ফিরে মাথার বালিশটা এনে আঁকড়ে ধরেছে বুকে। সহসা বন্ধ চোখের ভাঁজ গলে একটা উষ্ণ জলের স্রোত গড়িয়ে কান অব্দি এলো। সব মিলিয়ে সূচ ফোটানোর ব্যথা জাগলো মনে। এই ব্যথার যন্ত্রণা ভয়ানক, ভীতিকর, যার যাতনায় পৃথিবীর হাজার হাজার মানুষ রেখে কেবল নির্দিষ্ট ওই একজনের জন্য হৃদয় পুড়ে যায়। পুরুচন্দ্রের আভায় আলোকিত রাত, মাথার উপর এক ঝাঁক তারাদের ঠান্ডা প্রাণহীন দৃষ্টি এসে মিশে গেছে মাটিতে। বাঁশের লম্বা লম্বা পাতা ছুঁয়ে পাখা মেলেছে শীতকাল। জ্যোৎস্নার মোলায়েম আলোয় বড্ড মলিনতা। নিগুড় অন্ধকারে মাখা রজনীর কোথাও কোনো কোলাহল নেই। ঘুমন্ত পুরীর নেই, নিস্তব্ধ নীলাচল। চারিপাশে 3টে ঘরে কড়া লাইট নিভে গেছে অনেকটা সময়। উঠোনের এক কোণে একটা বড় পিলার দাঁড়িয়ে আছে। ওর মোটা দেহ সখানেক বৈদ্যুতিক তার পেঁচানো। তার একটাতে ঝুলছে বড়সড় হলদে বাল্ব। অনেকগুলো উইপোকা ঝাঁক বেঁধে ঘুরছে সেথায়। বাতাবরণের কোল ঘেঁষে যখন সবকিছু নিশ্চুপ পড়ে রইল, সিমেন্টের উঠোনে স্টিলের ক্র্যাচ ঠকঠক শব্দ পরিষ্কার ভেসে চলল বাতাসে। দুহাতের দুটো ক্র্যাচের গায়ে ভর দিয়ে হাঁটছে পুষ্পিতা। লম্বা স্কার্টের নিচ হতে বাম পাটা দেখা গেলেও ডান পা নিরুদ্দেশ। পুষ্পিতা একটু থমকায়, ফের হাঁটে, ঘামে জবজবে সারা মুখ। অসুস্থতার সঙ্গে শরীরিক ক্লান্তিটাও রগে ছুটে বেড়ালে ঘরের দিকে রওনা করলো। তারপর এক চালার ঘরের সামনে 3টে চ্যাপ্টা সিঁড়ি বাঁধানো। পুষ্পিতা ভেতরে না ঢুকে সেখানে এসে থামলো। ক্র্যাচ দুটো একপাশে নামিয়ে রেখে বসলো ধীরে। শীর্ণ বুকের ফ্যাসফ্যাসের শ্বাসটা কমাতে হাত উল্টে ঘাম মুছল কপালের। অদূরের কোথাও প্যাঁচার ডাক নিরন্তর বইছে। পাহাড়ের সাথে চারিপাশে তমসায় কিছুটা ভুতুরে পরিবেশ। পুষ্পিতার তো মনে ভয় নেই,
বিষণ্ণ নয়ন তুলে সুবিশাল আকাশ দেখছে সে, কানের কাছে বাজছে কর্কশ সেসব কথা। আমার গায়ের চামড়া ছিঁড়ে নিলেও এতটা যন্ত্রণা পেতাম না যতটা তোর ছলনায় পেলাম। পুষ্পিতা ঢোক গিলল, উবে দিতে চাইলেও বুকে জমা সমস্ত পীড়াদের, কিন্তু চাইলেই কি তা হয়? পিলারের গায়ে দুর্বলের ন্যায় পিঠ এলিয়ে দিল সে, চোখ বুঝতেই তত্তর করে নোনা জলে ভিজে গেল গাল। শুনশান নিশীতে ছুটে বেড়ালো তার বোঝা গলার সুর। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। পুষ্পিতা চোখ মেলল, তপ্ত জল মুছে নিল হাত তুলে। পাঁজর ছিঁড়ে নেওয়া টান পড়ল সেই পরের কথায়। লজ্জা করে না তোর? দিনের পর দিন আমার বুকে মাথা রেখে মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে এখন অন্য পুরুষের সাথে সংসার করছিস? মনের মধ্যে এত প্রবঞ্চনা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? তোর মতো মেয়ের থেকে এসবই আশা করা যায়। চ্যালেঞ্জ করলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েকে বিয়ে করব আমি। আর যদি তা না হয় আমার নামও তীব্র রেজা তালুকদার না। পুষ্পিতা নিরস নয়নে সেও বাম পাটা দেখে নেয়, এরপর চোখ সরায় ডান পায়ের উপর। হাঁটু থেকে যার কিচ্ছু নেই, স্কার্টের ফাঁকা হয়ে অংশটুকু বড় নিশ্চিন্তে ধুলোয় লুটিয়ে আছে। আঙ্গুল নেই, পায়ের পাতা নেই। পুষ্পিতার গলার ভাঁজে কান্নার তুবড়ি ছিটকে এলো, দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। হঠাৎ একটা দুর্ঘটনা সবকিছু আজ কোথায় ভাসিয়ে নিয়েছে। সেই অ্যাক্সিডেন্ট পুষ্পিতার জীবন থেকে শুধু তীব্রকে নিয়ে যায়নি, সারা জীবনের মতো ওকে পঙ্গু করে ওর সুস্থভাবে হাঁটার ক্ষমতা নিয়ে গেছে। সাথে নিয়েছে তার সমস্ত স্বপ্ন, তীব্রর বউ হওয়ার ইচ্ছাদের গলা টিপে মেরে ফেলেছে। তার জীবনের ওই ক্ষণস্থায়ী সুখ পাখিকে সেই বিভৎস অতীত আরেকবার মেয়েটার চোখের পর্দায় ভেসে উঠল। পুষ্পিতার যখন জ্ঞান ফিরল, সারা গায়ে ব্যথা, শরীরের অর্ধেকটা প্রায় সফেদ ব্যান্ডেজের আড়ালে। শূন্য কেবিনটাকে ঝাপসা চোখে কিছু পল দেখল সে। পায়ের কাছে কেমন চিনচিনে ভাব, মনে হচ্ছে হাঁটু থেকে পুরোটা অবশ, কিছু যেন পাথরের মতো ভারী। পুষ্পিতা উঠে বসলো কোনো মতে। ব্যথাটা ঠিক কোন পায়ে? ও কাপা কাপা হাত বাড়িয়ে প্রথমে বাম পা ছুল, এরপর আঙ্গুলগুলো যখন ডান পায়ে এলো সেখানে কিছু নেই। পুষ্পিতা উদ্বিগ্ন হয়ে পড়ে, উদ্ভ্রান্তের মতো আরো ভালো করে হাতায়। খেই হারিয়ে যখন উপর থেকে চাদর সরালো, হাঁটুতে পেঁচানো বিশালাকার ব্যান্ডেজ দেখে বুঝে ফেললো যা বুঝার। পুষ্পিতা শ্বাস থমকে গেল। মা! বলে আত্মচিৎকারে ভারী হলো সারা ঘর। পুরনো সেই দৃশ্য মনে করে পুষ্পিতার কান্না বেড়ে যায়। হু হু শব্দটা হাউমায় রূপ নেয় ক্রমে। ফোপানোর তোরটা খুব কষ্টে আটকে বলল, আপনি কখনো বুঝতে পারবেন না তীব্র। আপনাকে পাওয়ার কতটা তীব্র ইচ্ছে নিয়েই আপনার থেকে দূরে সরে এলাম। হঠাৎ কাঁধের উপর একটা নরম হাত পড়ল, মাথা তুলে চাইল মেয়েটা। টলটলে চোখে পাশে বসলেন সালমা, অমনি বুকের মধ্যে ঝাঁপ দিল। কেঁদে কেঁদে বলল, আমার খুব কষ্ট হচ্ছে মনি, আমার খুব কষ্ট হচ্ছে। সালমা ওকে শক্ত করে চেপে রাখলেন বুকে। কাঁদছেন তিনিও। পিঠে মাথায় হাত বুলিয়ে বললেন, শক্ত হ মা, শক্ত হ। তীব্রর কথা মনে পড়ছে, তাই না? পুষ্পিতা সরে এলো, চোখ মুছে বলল, না। মিথ্যে বলছিস কেন? আমি সব বুঝি। মিথ্যা বলছি না মনি, একটু মিথ্যা বলছি না। কিন্তু কথার সাথে যে চোখ মুখ মেলেনি। পুষ্পিতার হরিণী নয়ন নৈকট্যের পথে মিশেছে, চাহনিতে তারা মনের কথা বলল। যে সব সময় আমার সাথেই থাকে তাকে আলাদা করে মনে পড়বে কেন? উনি তো রোজ আমার কাছে আসেন, আমায় ছুঁয়ে যান। কখনো সন্ধ্যা হওয়ার সুদর্শন, দুপুরের চকচকে রোদ, কখনো রাতের জ্যোৎস্না হয়ে, আর যেদিন চাঁদ না থাকে সেদিনও আসেন। অন্ধকারের মাঝে উড়ে বেড়ানো হিমেল হাওয়ার মতো, যার সাথে আমার নিঃশ্বাসের লেনদেন হয়, তাকে আমি ভুলতে পারি মনি? মেয়েটার মুখ দেখে সালমার বুক পুড়ে গেল। অনুতাপে হাহাকার করে বললেন, আমাদের জন্যে আজও তোকে এত খারাপ কথা শুনিয়ে গেল। সব কিছুর জন্য আমরা দায়ী, সব আমাদের জন্য হয়েছে। ক্রন্দিত প্রৌঢ়ার হাত দুটো মুঠোয় ধরল পুষ্পিতা, কণ্ঠে উদ্বেগ। এমন করে কেন বলছো? এখানে তোমাদের কি দোষ? এসব তো তোমরা আমার কথাই করেছিলে মনি। তোমরা তো মিথ্যে বলতে চাওনি, আমিই তো জোর করেছিলাম তোমাদের। পুষ্পিতা ফের ডান পাটা দেখলো, বিমর্ষ গলায় বলল, আমিই তো আমার পঙ্গু জীবনটা নিয়ে বোঝা বাড়াতে চাইনি। তারপর নাক টেনে চোখের পানি সামলালো সে। ধাতস্থ হওয়ার চেষ্টা চালিয়ে বলল, সেজন্যই তো তোমাদের বলেছিলাম ওনাকে জানাতে আমার বিয়ে হয়ে গেছে। চিঠি আর ছবি দেখার পর আমাকে ঠিকই ঘৃণা করতেন উনি। তখন নতুন করে জীবন সাজাতে ওনার আর কোনো পিছুটানি থাকতো না।
কিন্তু তাকেও পেরেছে। ওর চোখ মুখের অবস্থা দেখিসনি? যে ছেলে একদিন তোর জন্য মাস্তান থেকে ভালো হয়ে গিয়েছিল, সে তোকে এত সহজে ভুলে যাবে এমনটা কখনো হয়? দেখলি তো, ঠিক তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তীব্র ভালো নেই পুষ্পিতা, ওর অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি ও তোকে ছাড়া সত্যিই ভালো নেই। তুইও তো ভালো নেই। আর আমি কি করছি সব জেনে শুনেও দুটো মানুষের কষ্ট শুধু বসে বসে দেখছি। ছি ছি ছি। তুমি কাঁদছো কেন মনি? আমার তো ভাগ্যটাই এমন। কপালে কোনো সুখ বেশি দিন থাকে না। যা একটু বাঁচার আশা দেখেছিলাম তাও চলে গেল। অবশ্যই এটা আমি অনেক আগে থেকেই মেনে নিয়েছি মনি, এবার তুমিও মেনে নাও তো। পুষ্পিতা বড় করে শ্বাস নিল, ফের বলল, তবে কি জানো, উনি এখানে এসে একদিকে ভালোই হয়েছে, এখন আমাকে আরো বেশি বেশি করে ঘৃণা করতে পারবেন। উনি ভেবেছেন ওই নিঃসঙ্গ ঘরটা আমার সংসার, সাহেব স্যার আমার বর। তুমি শোনোনি উনি কি বলে গেলেন? 7 দিনের মাথায় এক সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবেন। আমি জানি ওনার মতো মানুষ নিশ্চিত পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েটাকেই বউ হিসেবে পাবে, তাই না মনি? যে ঠিক এই ঠকবাজ পুষ্পিতার কথা ভুলিয়ে দেবে ওনাকে। উনি খুব সুখী হবেন মনি, দেখো তুমি খুব সুখী হবেন। সালমা বেগমের কান্নার তোড় বাড়ল, কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, তুই কি দিয়ে তৈরি রে মা? যাকে এত ভালোবাসিস তার পাশে অন্য কাউকে ভাবতে তোর কষ্ট হচ্ছে না? তুই নিজে কি এখন ওকে ভুলতে পেরেছিস? বালিশের তলায় তীব্র ছবি নিয়ে ঘুমাস, দিন রাত এক করে কাঁদিস। আমি এখানে থাকি না বলে কি বুঝি না? কিছু জানি না? এই যে ঠিক করে খাস না, ঘুমাস না, কারোর সাথে হাসি মুখে দুটো কথা বলিস না। কার শোকে, কার দুঃখে? তীব্রকে ছাড়া তুই বাঁচতে পারবি পুষ্পিতা? এমন মরার মতো বেঁচে থাকাকে কি আদৌ বেঁচে থাকা বলে? কান্না আর বিরহের দলায় পুষ্পিতার কণ্ঠনালী রোধ। ভীষণ টেনে হিচড়ে হাসল, তাও বলল। সালমা আঁচলে মুখ চেপে ধরলেন, চোখের জলে তার চটচটে চেহারাটা স্যাঁতস্যাঁতে প্রায়। এই মেয়েটার কপালে আল্লাহ কি একটুখানি সুখও লিখে রাখেননি? ছোট থেকে অনাদর, অবহেলা, খাবার খোটা, থাকার খোটা শুনে শুনে বড় হলো। একটা ভালো দামি জামা, একটু আলাদা ভালো কিছু দিতে পারেননি তিনি। প্রচন্ড শীতেও বিছানা রেখে মাটিতে শুতে হয়েছে। সেই মেয়ে তীব্রকে নিয়ে একটু ভালো থাকার স্বপ্ন দেখলো যখন, সৃষ্টিকর্তা এমন করলেন কেন? কি চান উনি? সালমা আকাশপথে চাইলেন, দৃষ্টিদয় হাজারো প্রশ্ন, হাজারো অভিযোগ। তারপর সবকিছু শান্ত। হুতুমের ডাকাডাকি কখন থেমে গেছে। ওরা বুঝি পুষ্পিতার অন্তরে সুপ্ত আর্তনাদ শুনতে পেল। ঘুমন্ত ও মানুষগুলো ভারী শ্বাস প্রশ্বাস ছাড়া নৈসর্গে আর ভিন্ন আওয়াজ নেই। দুই রমণীর খোলা আসমান মাথায় নিয়ে অশ্রুসজল বিসর্জনের মুহূর্তে ছুটে এলো একজোড়া মশমশে জুতোর শব্দ। দেয়ালের আড়াল হতে যা সদর পেয়ে হেঁটে এসে দাঁড়ালো এপাশে। উঠোনের মোহময় আলোয় লম্বাটে কালো ছায়ামূর্তিটা এসে থামলো ঠিক পুষ্পিতার পায়ের কাছে। ভেজা চোখ দুটো সেটাই পড়তেই তড়িৎ চোখ উঠালেন সালমা। কান্না থামলো সহসা, ঠোঁট ফুটে বেরিয়ে এলো, তুমি? পুষ্পিতা মাথা তুলল কৌতূহলে। একপল সালমাকে দেখে সামনে চাইতেই চমকে উঠল পিলে। সুঠামদেহী চেনা সেই পুরুষ একদম মুখোমুখি তার। এই তো মাত্র হাত কয়েক দূরে। পুষ্পিতার বিস্ফোরিত চোখ বেরিয়ে আসে। দুপুরের মতোই শরীর জমে যায়। কিয়ৎক্ষণ স্তম্ভিত চেয়ে থেকে কম্পিত হাত বাড়ি ক্রাস দুটো ধরল সে। টালমাটাল দেহে দুহাতে ভর রেখে উঠে দাঁড়ালো কোনো রকম। তীব্র এগিয়ে এলো, এক পা দুপা। দূরত্ব যত কমে হৃৎপিণ্ডের বিকল ভাব তত বৃহৎ হয় পুষ্পিতার। বক্ষপিঞ্জরের ফাঁকে ফাঁকে দম ফেলার ফুরসত আটকে যায়। পিঠের হাড়ে কলকলে হিম ধারার মাঝে তীব্র খুব কাছে এসে দাঁড়ালো। তপ্ত শ্বাস বাড়ি খেল পুষ্পিতার কপালে শক্ত শৈলের উপর। সালমা ঠায় দাঁড়িয়ে রইলেন হতবাক তিনিও। তীব্র যে দুপুরে ওনার সামনে থেকেই বেরিয়ে গেল, এখন আবার কি করে এলো তাহলে? তীব্র চাহনিতে শীতলতা নেই, চিবুকে শক্ত পাহাড়। পুষ্পিতা যখন নিস্তব্ধতার দোলাচলে হা করেছে, আচমকায় ঠাস করে একটা চড় মারল সে। সালমা ভড়কে গেলেন, হাত দিয়ে মুখ চেপে পিছিয়ে গেলেন এক পা। পুষ্পিতা হক চকালে রানী উল্টে আনত ও মাথায় ঝরঝর করে কেঁদে ফেললো, যেন বহুদিনের গুমট মেঘ ভেঙে বৃষ্টি নামলো কেবল। ত্রস্ত তার দুই বাহু চেপে ধরল তীব্র, ক্ষুদ্র শরীরটা ঝাঁকিয়ে বলল, নিজের মনে হলো আর দূরে চলে গেলি? একবারও আমার কথা ভাবলি না? আমার জীবন নিয়ে খেলার সাহস তোকে কে দিয়েছে? থামলো সে, জোরালো দম টেনে বলল, দুপুরে যখন নিজের দেয়া আংটি তোর আঙ্গুলে দেখেছিলাম, তখনই আমার খটকা লেগেছিল। বিয়ে হওয়া সত্ত্বেও পুরনো প্রেমিকের দেয়া আংটি কেউ কেন পড়ে থাকবে? আর সেই সন্দেহকে যাচাই করতেই আমি এখন এখানে দাঁড়িয়ে। তুই এভাবে আমায় ঠকালি পুষ্পিতা, এভাবে ঠকালি।
শেষের দিকে কণ্ঠস্বর ধরে এলো ওর। পুষ্পিতা আস্তে করে হাত দুটো সরিয়ে দেয়, পেছনে ঘুরে বলে, আপনি চলে যান স্যার। একজন পঙ্গু মানুষের কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই। ত্রস্ত ওকে টেনে নিজের দিকে ফেরালো তীব্র। ওই অ্যাক্সিডেন্টে যদি আমার এই অবস্থা হতো তাহলে তুই কি করতি? এভাবেই আমাকে ফেলে চলে আসতি? পুষ্পিতা আটকে উঠল, চাহনিতে স্পষ্ট সেই ছাপ। ধরফড় করে বলল, এমন কথা বলবেন না। আল্লাহর অশেষ রহমতে আপনার কিচ্ছু হয়নি। তীব্র দৃষ্টি শীতল হলো, নিরেট স্বর নরম করে বলল, তাহলে তুমি কি করে ভাবলে ভিতুমে এই সামান্য কারণে আমি তোমাকে ছেড়ে যাব? সালমার চোখ জলে ভরে যায়। বিমূরতার ফাঁক গলে উকি দেয় অনেকখানি আশা। মনে হলো পুষ্পিতার কপালের সমস্ত দুর্ভোগ মিটে যাবে আজ। যাক, শুধু একবার মেয়েটা সুখের দোরে পা রাখুক, তাহলে আর কিচ্ছু চাইবেন না সালমা, নিজের জন্যও না। প্রৌঢ়া চোখ মুছলেন, দাঁড়ালেন না আর। সময়টা ওদের লিখে দিতে দ্রুত ঢুকে গেলেন ঘরে। এত বছর পর আবার সেই পুরনো ডাক। পুষ্পিতার খড়ায় ভরা অন্তপুটে ঝড় তুলে দেয়। আনন্দে বা ক্লেশে মেয়েটা ফের ফুপিয়ে উঠল। তার হাতে ধরা ক্র্যাশ দুটোকে তীব্রর অসহ্য লাগে। ঝট করে টেনে নিয়ে ছুঁড়ে ফেলল দূরে। পুষ্পিতা এক পায়ে টাল রাখতে পারে না। ঢলে পড়তে নিলেই তীব্র আগলে নিল দুহাতে। পাখির ডানার ন্যায় ক্ষুদ্র শরীরটা শক্ত করে চেপে ধরল বুকে। জমাট কণ্ঠ বুঝে গেল কথা বলতে গিয়ে। আম সরি, না জেনে তোমাকে কি না কি বলেছি। আম সরি। তারপর একটু সময় কাটে। তীব্র মুক্ত শ্বাস টানলো। পুষ্পিতা মাথা রাখতেই এতকাল খাখা করা বুকটায় কি অপার শান্তি নেমেছে। কথার পিঠে পুষ্পিতার উত্তর এলো না। মনের আশমিটি মেয়েটা হাউমাউ করে কাচ্ছে। তীব্রর পিঠের শার্ট খামচে ধরে গলা ভেজাচ্ছে জলে। তীব্রর বিলাতি নয়ন টলমলে। বুক থেকে পুষ্পিতার মুখ তুলে চোখ মুছে দিল, বলল, এত বছর নিজেও কষ্ট পেয়েছো, আমাকেও কষ্ট দিয়েছো, অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছো আমার, এই শেষ। তারপর চট করে ওকে কোলে তুলল সে। প্রতাপী স্বরে দৃঢ়তা নিয়ে বলল, তুমি আমার এই অন্ধকার জীবনের আলো ভিতুমে, আমার সন্ধ্যা প্রদীপ তুমি। তোমাকে আমি শেষ নিঃশ্বাস অবধি ছাড়বো না, তুমি ছাড়া পেতে চাইলেও না। মা শাড়ি পরেছে, লাল রঙের পাতলা জামদানি শাড়ি। সোনালি সুতার ফাঁক গলে মেয়েটার মসৃণ পেট দেখা যায়। নুহা আরক্ত কপল লজ্জায় এক শেষে নিয়ে শাড়িটা আজকে নাহিদ এনে দিয়েছে। নুহা এমনিতে শাড়ি পরে না, পছন্দও না। পরলেই পায়ে বেঁধে উল্টে পড়ার ভয় থাকে। অথচ সেই নাহিদের সব ধ্যান জ্ঞান শাড়িতেই আটকে। ওদের বিয়ের আজ দুদিন, কথা ছিল শুধু কাবিন হয়ে থাকবে, তারপর বর বউ যে যার মতো। অথচ দুদিনেই সব ঘটনা উল্টে গেল কেমন। যেমন পাল্টে গেছে দুই পরিবারের সিদ্ধান্ত। বর বউ এমন পাশাপাশি বাসায় আলাদা রাখতে তারা সকলেই নারাজ। সেজন্য আজ প্রথম আনুষ্ঠানিকভাবে এক ঘরে রাখা হচ্ছে ওদের। নুহারা গতকালই নতুন বাসায় উঠেছে। পুষ্পিতার ফ্ল্যাটে তালা ঝুলছে আপাতত। সময় সুযোগ বুঝে চাবি মালিকের কাছে হস্তান্তর করা বাকি। তবে এবারে বাসা পাল্টাতে বিশেষ ভোগান্তি হয়নি। একই বিল্ডিং এর 5 তলা খালি থাকায় তত্র শিফট হয়েছে ওরা। নাহিদ 4 তলায় থাকে। এখন কেবল দুজনার ওই একতলার দূরত্বটাও এক বিছানায় ঘুচে যাওয়ার অপেক্ষা। নাহিদের বাবা মা এসেছেন, সাথে বড় ভাই ভাবি সবাই আছে। নুহা এখান থেকে গল্প আড্ডার আওয়াজ শুনতে পাচ্ছে। আজ মাও ভীষণ ব্যস্ত। নতুন জামাই, নতুন কুটুম বাড়ি নিয়ে তার আহ্লাদের কোনো কমতি নেই। শাড়িটা নুহা একা একাই পরলো, সাজলো মন ভরে। কিন্তু যার জন্য এত কিছু সে কোথায়? কে একটা ফোন করলো তখন, আর অমনি ব্যস্ত ভাব করে বেরিয়ে গেছে, বলেও যায়নি কিছু। এদিকে যে উত্তেজনায় নুহার বুকটাও দুরু দুরু করছে। রাতের খাওয়া দাওয়া শেষে ওরা এক ঘরে শুবে, এক খাটে, এত কাছাকাছি। মেয়েটা যতবার সেসব ভাবতে যায়, ছোট্ট প্রাণ এসে গলায় ঝুলে থাকে। নুহা আয়নায় দেখলো নিজেকে। ঘুরে ফিরে চোখ আটকালো সেই পেটের উপর। কি করবে এখন? এমন পেট বের করে ও নাহিদের সামনে দাঁড়াবে কি করে? মেয়েটা দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। একটা কোনো বুদ্ধি আসছে না মাথায়। মাকেও তো ভেঙে চুরে বলতে পারবে না কিছু। ইস, আর যদি পুষ্পিতাটা থাকতো এখানে, ঠিক একটা বুদ্ধি দিতে পারতো। এসব সাংসারিক বিষয়ে তো ওর পাণ্ডিত্যের শেষ নেই। নুহা দীর্ঘশ্বাস ফেলল। পুষ্পিতার কথা ভাবলে এটুকু ছাড়া আর ভালো কিছু আসে না। ফের আয়না চোখ দিতেই খট করে শব্দ হলো দরজায়। ত্রস্ত পিছু ফেলল সে। নাহিদ ঢুকেছে। গতিবেগ অধীর, অশান্ত। দরজার সিটকিনি তুলতেই চোখ কপালে তুলল নুহা। তড়িঘড়ি করে পাতলা আঁচলটা টেনে পেঁচালো গায়ে। কণ্ঠ চেপে বলল, দরজা আটকালেন কেন? সবাই দেখলে কি ভাববে? নাহিদ ঠান্ডা চোখে চাইল। নুহার লজ্জার সাথে তার হাবভাবের এক বিস্তর তফাৎ। নরম ছেলেটা মুখ খুলল বেশ থমথমে গলায়। বিট্টু, পুষ্পিতাকে খুঁজে পেয়েছে নোয়া। নুহার নিভু চোখ চমকায়, বিস্ময়ে থমকায় এক চোট। মুখ ফুটে অস্পষ্ট বেরিয়ে আসে। কি? নাহিদের পরের প্রশ্ন ছুটে এলো সহসা। পুষ্পিতার ব্যাপারে তুমি সব জানতে, তাই না?
নুহা এই প্রশ্ন আশা করেনি, প্রসঙ্গটাও না। তীব্র পুষ্পিতাকে খুঁজে পাবে এও যে ধারণার বাইরে। এতক্ষণে লালচে কপল তার তমসাত্তরে খুঁজে পাওয়া গেল না। বক্ষস্থলে হাতুড়ি দ্রিম দ্রিম শব্দ নিয়ে বলল, জানতাম মানে? নাহিদের অভিব্যক্তি শক্ত, তেমনি শক্ত তার কণ্ঠের গতি। পুষ্পিতার সাথে তোমার সত্যি যোগাযোগ আছে নাকি নেই? নুহা চটজলদি উত্তর দিতে পারল না। পুরন্ত ঠোঁট দুটো তিরতির করে উঠল। ঝট করে মাথা নোয়ালো মেয়েটা, মেঝেতে চেয়ে বলল, নেই। কতবার তো বললাম, বারবার এক কথা জানতে চাও কেন? নাহিদ চড়া কণ্ঠে বলল। উত্তরটা আমার দিকে তাকিয়ে দাও। নুহা ঢোক গিলল, চোখ তোলার সাহস তার নেই। অধৈর্য নাহিদ দুপা গিয়েই হাতটা চেপে ধরল ওর। নুহা তাকালো, চোখ গিয়ে পড়ল ঠিক স্বামীর নয়নতারায়। নাহিদ বলল, এবার বলো নুহা, পুষ্পিতা কোথায় ছিল তুমি জানতে না? নির্মল মানুষের চোখ দেখে মিথ্যে উগরে দেওয়ার সাহস নুহার নেই। নাহিদের দৃঢ়তায় সবটাই ভেঙে গেল। আরো থেমে থেমে বলল, জানতাম। তুরন্ত হাতটা ছেড়ে দিল নাহিদ। প্রকোপে এক পা পিছিয়ে গেল তরুণী। সে হতবাক আওড়ালো, সব জানতে তাও লুকিয়ে রেখেছিলে নুহা? পুষ্পিতা কোথায় আছে, ওর সাথে কি হয়েছে সেসব জানা সত্ত্বেও এভাবে মিথ্যে বলে গিয়েছো তুমি? এত পাথর তুমি নুহা, এতটা? আর আমার বন্ধুটা যখন তোমার চোখের সামনে কাতরালো, কাঁদলো, হাহাকার করলো, তোমার মন গলেনি? কি করে পারলে বলো? এত স্বার্থপর হতে কি করে পারলে নুহা? এই নুহাকে তো আমি ভালোবাসিনি, এই নুহাকে তো আমি চিনি না। তুমি কি সত্যি আমার নুহা? নাহিদের কথা, চোখে মুখে ওই অবিশ্বাস, সব মিলিয়ে নুহার পায়ের জমিন থরথর করে উঠল। অসহায়ত্বের জাতাকলে ঝাপসা হলো সবকিছু। আচমকায় ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটা। শীর্ণ দেহ ভেঙে ধপ করে বসে পড়ল নিচে। বিশ্বাস করো নাহিদ, বিশ্বাস করো, আমি এমন করতে চাইনি, একদম চাইনি। বাধ্য হয়েছি আমি। পুষ্পিতার কান্না, ওর কথা আর ওর অনুরোধে বাধ্য হয়েছিলাম সত্যিটা লুকাতে। কিন্তু যতবার তীব্র ভাইয়াকে দেখছি না, ততবার ইচ্ছে করছে ছুটে গিয়ে ওনাকে সবটা বলে দেই, জানিয়ে দেই যে পুষ্পিতার বিয়ে হয়নি, ও ভালো নেই আপনাকে ছাড়া। তোমরা যখন ওকে নিয়ে আজে বাজে কথা বলতে, অভিশাপ দিতে, সেসব আমার গায়ে কাটার মতো পড়তো নাহিদ। সেসব শুনেও দাঁতে দাঁত চেপে সহ্য করে যেতাম, কিন্তু তাও আমি কিছু করতে পারিনি, কিচ্ছু না। নাহিদ চুপ করে থাকলো কিছু পল। নুহার কান্না পারছে। মেয়েটা কেমন বৃষ্টির ন্যায় কাঁদতেও কখনো দেখেনি তার। নুহা তো শক্ত মেয়ে, যে অন্যের কান্না থামাতে জানে, অন্যকে শক্ত হয়ে দাঁড় করাতে জানে। নাহিদ শ্বাস ফেললো, দু বাহু ধরে তুলল ওকে, এনে বিছানায় বসিয়ে বলল, কেঁদো না প্লিজ। নুহার কান্নাকাটি থামলো না। শব্দটা কমলেও চোখের জল একই রকম সুনামি। স্বামীর প্রশ্রয়ে হেঁচকির তোরটা বাড়লো আরো। কেঁদে কেঁদে বলল, সেদিন সেদিন তোমরা যখন তীব্র ভাইয়ের সাথে ঢাকা চলে গেলে, তখন পুষ্পিতা টঙ্গীর এক হাসপাতালে ছিল। সালমা আন্টির সাথে আমরা সবাই গেলাম। মেয়েটার অবস্থা দেখে তখন খুব খারাপ, সারা গায়ে রক্ত, ফর্সা মুখটা পুরো ঢেকে গেছে তাতে। জানতে পারি জিভটা উল্টে যাওয়ায় পুষ্পিতা ভেতরেই চাপা পড়ে যায়, আর তাতেই এই দশা। ওখানে ভালো একজন কোনো অভিজ্ঞ ডাক্তার ছিল না, সেজন্য ওকে নিয়ে আমরা মূল শহরে আসি। আমি তোমাকে কয়েকবার ফোনেও করেছিলাম, তুমি ধরোনি। সবাই তীব্র ভাইয়াকে নিয়ে ব্যস্ত ছিল। অলরেডি 2 দিন কাটানোয় আম্মু থাকতে পারলো না, আমাকে রেখে ফিরে আসেন এখানে। শুধু আমি আর সালমা আন্টি হাসপাতালে ছিলাম। খোরশেদ আঙ্কেলও এসেছিল। সে সময় তো ওনার হাত ভাঙা ছিল, তাও মানুষটা একা একা হাসপাতালে সব ছোটাছুটি করলেন। পুষ্পিতার রক্তাক্ত মুখ দেখে রাহাত ভয়ে কেঁপেছিল। খোরশেদ আঙ্কেল মিথিলাকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেন। তারপর অপারেশন শুরু হলো। মাঝপথে হঠাৎ ডাক্তার এসে জানালেন ওর একটা পা। বলতে বলতে হু হু করে কেঁদে উঠল নুহা। নাহিদ মাথায় হাত বুলিয়ে দেয়, সময় দেয় ওকে সামলে ওঠার। জিজ্ঞেস করে সাগ্রহে। তারপর? নুহা নাক টানলো, বলল, তারপর পুষ্পিতার জ্ঞান ফিরে 1 দিন বাদে। জানো, ও যখন দেখলো ওর একটা পা নেই, ওর সেই সময়ের কান্না চিৎকারগুলো এখনো আমাদের কানে স্পষ্ট বাজে নাহিদ। একটু থেমে বলল, পুষ্পিতা সিদ্ধান্ত নিল এই পঙ্গুত্ব নিয়ে তীব্র ভাইয়ের বোঝা বাড়াবে না।
আসলে ছোটবেলা থেকে খোরশেদ আঙ্কেলের মুখে বোঝা বোঝা শুনতে শুনতে বড় হয়েছিল, তো তাই ব্যাপারটা নিয়ে মনের মধ্যে অনেক বেশি দাগ পড়ে গেছে। ঢাকায় থাকলে তো তীব্র ভাইয়া খুঁজে পেতেন, তাই ও ঠিক করলো শহরে ছেড়ে দেবে। সালমা আন্টির একদম স্কুল জীবনের এক বান্ধবী ছিলেন ফারজানা ইসলাম, উনি বান্দরবন থাকতেন। পুষ্পিতাকে হাসপাতাল থেকে সরাসরি ওখানে পাঠানো সমস্ত ব্যবস্থা করে খোরশেদ আঙ্কেল, নিজেই করে দিলেন। পুষ্পিতা জানতো আমি তীব্র ভাইকে পছন্দ করি, উনি প্রেশার দিলে আমি হয়তো মুখ ফসকে সব বলে দেব, তাই বন্ধুত্বের দোহাই দিয়ে হাত পা বেঁধে রাখলো আমার। কিন্তু ভাইয়া যে ওকে সুস্থ হয়ে খুঁজতেন এটা তো জানা কথা, হয়তো মুখে কিছু বানিয়ে বললেও মেনে নিত না। তাই পুষ্পিতা যাওয়ার আগে আমাকে ওই চিঠিটা লিখে দিয়েছিল, কিন্তু ছবিটা নকল ছিল, ওটা মিথিলাপুর বিয়ের ছবি, সেখানে শুধু পুষ্পিতার মুখ বসানো। এইসব করিয়েছিল শুধু যাতে ভাইয়া ভুল বুঝে, ওকে ঘৃণা করে, ওর ওপর রাগ করে হলেও নতুন জীবন গুছিয়ে নেয়। নাহিদ বলল। বিট্টু যখন অসুস্থ ছিল পুষ্পিতা খোঁজ নেয়নি? মেয়েটা জবাব দিল উদ্বেগ নিয়ে। হ্যাঁ নিয়েছিল তো, আমাকে প্রতিবেলা ফোন করতো, মরিয়া হয়ে বলতো একটু তোমার থেকে খবর এনে দিতে। তখন তো ভাইয়া সিঙ্গাপুরে ছিলেন, তোমরাও ভালো করে কিছু জানাতে না। তারপর যখন ভাইয়া সুস্থ হয়ে এখানে এলেন, সেই খবরটা শোনার সাথে সাথেই পুষ্পিতা ওর সিমটা পাল্টে ফেলে, এমনকি সালমা আন্টিরটাও করলেন। তাহলে আমাদের বিয়েতে এলেন কি করে? নুহা চোখ মুছলো, ফোঁস করে শ্বাস ফেলে বলল। রাহাতের মাধ্যমে যোগাযোগ করছিলাম, হয়তো আল্লাহ চাইলেন এমন হোক। হঠাৎ একদিন ফেসবুকে ওর অ্যাকাউন্টে আমার সামনে আসে, আমি ওকে মেসেজ পাঠাই যাতে সালমা আন্টি বিয়েতে আসেন, সেজন্য ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা বলি। সালমা আন্টি সত্যিই এলেন, তবে এর মাঝে একটা কথা আছে, পুষ্পিতার সাথে আমার যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায়নি, হতো মাঝে মধ্যে, বিভিন্ন বুথ থেকে হুটহাট কল করতো ও, আমি কেমন আছি, মা কেমন আছে, ব্যাস, তারপর লাইন ডিসকানেক্ট। ভাইয়ের কথা বলতো না, হয়তো ভেবেছিল শুনলে দুর্বল হয়ে পড়বে। পুষ্পিতা কখনো ওর ঠিকানা বলেনি, জানতাম বান্দরবন থাকে, কিন্তু কোন এত বড় শহরে কোথায় খুঁজবো আমি? আমার মতো একজন নগণ্য মানুষের পক্ষে কাউকে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে খুঁজে নেওয়া কি আদৌ সম্ভব? কাউকে যে কিছু বলবো, সাহায্য চাইবো এ ব্যাপারে, তাও পারতাম না, কাকে বলবো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।